বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার গল্প করছি আমি এখানে। আগে সবাই ঝটপট কমেন্ট করো যে সবার হররস্কোপের নতুন ফিরে আসা কেমন লাগছে। অনেকদিন আমরা ছুটিতে ছিলাম, অনেকদিন নতুন গল্প আসেনি, তারপর থেকে এক এক করে গল্প আসছে। এবং বন্ধু, আমি চাইবো যেভাবে তোমরা আগে অ্যাক্টিভ ছিলে সকলে, প্রত্যেকের কথা বলছি, যেভাবে তোমরা সকলকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে লিঙ্কটা, প্রত্যেকে যেভাবে ফেসবুকে পোস্ট করতে, এখনও ঠিক সেভাবেই করো। কারণ আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভয়ের গল্প আসছে। আজ তোমরা শুনবে দীপাঞ্জনা দাশের কলমে ভৈরব ওঝার গল্প পঞ্চময়ের দ্বিতীয় পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব। গল্প শুরু হওয়ার আগে সকলকে বলবো, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো। আমাদের কিন্তু নেক্সট টার্গেট 1.5 লাখ সাবস্ক্রাইবার। সেই 1.5 লক্ষ মানুষের পরিবার করে তুলতে তোমরাই পারো। তাই আজকের এই এপিসোডটা প্রচণ্ড পরিমাণে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় শেয়ার করো এবং তোমার হররস্কোপকে, আমার হররস্কোপকে, আমাদের হররস্কোপকে একসঙ্গে অনেক দূর আমরা নিয়ে যাই। চলো শুরু করছি আজকের গল্প, ভৈরব ওঝার গল্প দীপাঞ্জনা দাশের কলমে পঞ্চম অন্তিম পর্ব। খুট করে একটা আওয়াজ হতেই তারাপদর ঘুম ছুটে যায়। চোখ খুলে সে প্রথমে কিছুই দেখতে পায় না। ঘর অন্ধকার। আধারে একটু চোখ সয়ে আসতে সে বুঝল ঘরের দরজার আগুন লাগিয়ে কেউ বিছানায় এসে শুয়ে পড়ল। মৃন্ময়ী বাইরে গিয়েছিল হয়তো প্রাকৃতিক কাজে। বাইরে থেকে শোঁ শোঁ শব্দ আসছে। ঝড় উঠেছে বুঝি? মৃন্ময়ী একটু চমকে গেল, তারপর বলল, হ্যাঁ, আপনি ঘুমোননি? ঘুমিয়েছিলাম, এখন ঘুম ভাঙলো এই দরজার শব্দে। ও আচ্ছা। পাশ ফিরে শুল মৃন্ময়ী। বাইরে গিয়েছিলে তো আলো নিয়ে যাওনি কেন? আধারে একা একা যাওয়ার কি দরকার বলো তো? আমায় তো একবার ডাকতে পারতে। আপনি ঘুমোচ্ছিলেন, আর বাইরে যা বাতাস উঠেছে, পিদিম নিয়ে গেলে নিভে যেত যে। সেটা ঠিক কথা, তবে এরপর আর রাত বিরেতে একা একা বাইরে যেও না, কেমন? আমায় ডেকো, আর লজ্জা করো না। আচ্ছা। ছোট্ট উত্তর দিল মৃন্ময়ী। তারাপদ তার স্ত্রীর হাত ধরল। এ কি, তোমার হাত যে একেবারে ঠান্ডা। বাইরে কি বৃষ্টি হচ্ছে? অল্প। ছোট্ট উত্তর দিল মৃন্ময়ী। ভোর রাতের দিকে আবার ঘুম ভেঙে যায় তারাপদর। বাইরের ঝড় বৃষ্টি ততক্ষণে থেমেছে। মৃন্ময়ী ঘুমে অচেতন। ঘুমন্ত স্ত্রীকে পাশে রেখে তারাপদ বিছানা ছেড়ে উঠে এলো। বাইরে যাওয়া প্রয়োজন। বাইরের পরিবেশ এখন বেশ ঠান্ডা। সোঁদা মাটির গন্ধ আসছে নাকে। ভোর হতে এখনো কিছুটা দেরি। একটা খচর মচর শব্দে ঘাড় ফিরিয়ে তাকালো তারাপদ। শব্দটা আসছে খোঁয়ারের দিক থেকে। সেই নচ্ছার শেয়ালটা আবার এসেছে বোধহয়। মুরগি চুরি করতে এসেছে আবার। এই বেটাকে শায়েস্তা না করলে হবে না দেখছি, মনে মনে ভাবল তারাপদ। সে বারান্দার কোণে ঠেস দিয়ে রাখা লম্বা লাঠিটা হাতে তুলে নিল। তারপর পা টিপে টিপে এগিয়ে গেল খোঁয়ারের দিকে। খোঁয়ারের সামনে এসে লাঠিটা আরো শক্ত করে বাগিয়ে ধরল সে। যদিও অন্ধকারে কিছুই দেখা যায় না,
কিন্তু ভেতর থেকে এখনো সেই খচর খচর শব্দটা আসছে। তারাপদ খুব সন্তর্পণে এগিয়ে খোঁয়ারের দরজায় হাত দিতেই না চাইতেও সেটায় ক্যাঁচ করে একটা বিশ্রী শব্দ হলো। সেই শব্দে ভিতরের শব্দটা মুহূর্তের জন্য থামল এবং প্রায় তার সাথে সাথে খোঁয়ারের দরজা দিয়ে কি যেন একটা তারাপদর প্রায় গা ঘেঁষে ঝট করে বেরিয়ে গেল। একটু তফাতে যেতেই তারাপদ বুঝল এটা শেয়াল নয়, একটা ছোট্ট বাচ্চার অবয়ব। ফিকে অন্ধকারের মধ্যে একটা জমাট বাঁধা অন্ধকারের মতো দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল সে। তারাপদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নিজের জায়গায়। পায়ে যেন সার পাচ্ছিল না, ভীষণ রকম অবাক হয়েছিল। একটা ছোট্ট শিশু এই নিশুতি রাতে তাদের খোঁয়ারে কি করছিল? বাচ্চাটার উচ্চতা বড় জোর ফুট 1.5 হবে, তার বেশি নয়। এত ছোট বাচ্চা কার? একা একা ঘুরে বেড়াই বা কেন? তাছাড়া এত ছোট একটা বাচ্চা এত দ্রুত ছুটতে পারে এটা তারাপদর ধারণাতেও ছিল না। নিমেষের মধ্যেই যেন অন্ধকারে মিলিয়ে গেল কোথাও। তারাপদ নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে ঘরে ঢুকে এলো। শ্যামাপদর ঘরের সামনে এসে দরজায় মৃদু চাপড় মেরে ডাকতে লাগলো, দাদা, দাদা। কয়েক মুহূর্ত পর শ্যামাপদ বাইরে বেরিয়ে এলো। ব্যাপারটা কি রে তারা? কি হয়েছে? তারাপদ তার দেখা সম্পূর্ণ ঘটনাটা বলে উঠতে পারল না, কেবল বলল, দাদা, খোঁয়ারে ওই মুরগি। এই কথা দুটো শুনেই শ্যামা বলল, আবার বুঝি শিয়াল এসছে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে শ্যামাপদ হ্যারিকেন জ্বালিয়ে বেরিয়ে এলো। দুজনে মিলে খোঁয়ারে ঢুকে দেখল সেখানে কেবল একটি মুরগি অবশিষ্ট। একটি মোরগ ও আরো একটি মুরগি উধাও। কেমন হতচ্ছাড়া! এত ভালো করে বেড়াটা ঠিক করলাম, দরজা ঠিক করলাম, তাও বেটা ভেতরে ঢুকলো কেমন করে? হ্যাঁ, দরজা তো ভাঙিনি দেখছি, তবে আগল খুললো কেমন করে শুনি? শেয়াল খুব ধূর্ত প্রাণী দাদা। তারাপদ নিজের দেখা সেই অবিশ্বাস্য ঘটনা বলতে সাহস পেল না, কারণ ভাবল সে যদি এখন বলে যে একটা 1.5 ফুটের বাচ্চা খোঁয়ারে ঢুকেছিল তবে তা কেউই বিশ্বাস করবে না। উল্টে হয় বলবে সে ভুল দেখেছে, নয়তো বলবে সে নির্ঘাত নেশা করেছে। আবার তার মস্তিষ্কের সুস্থতা নিয়েও প্রশ্ন তুলতে পারে অনেকে। আসলে সে নিজের দেখা ঘটনাটা নিজেই যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। তা বটে, এত বুদ্ধি যে দরজা না ভেঙে আগল ঠেলে খুলে ফেলেছে, তারপর মুরগি চুরি করে পালিয়েছে। উত্তরে তারাপদ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা বলার আগেই বাড়ির ভিতর থেকে একটা অস্ফুট চিৎকার ভেসে এলো। হ্যাঁ, এটা বাসন্তী না? হ্যাঁ, তাই তো মনে হলো। দুজনেই ছুটে গেল ঘরে। দেখল বাসন্তী ঘরে প্রদীপ জ্বেলেছে। সে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শ্যামাপদ ঘরে ঢুকে প্রশ্ন করল, চিৎকার করলে কেন? হ্যাঁ, খোকার কিছু হলো নাকি আবার? না, ওই দেখো না, বিছানায় ওগুলো কি সব পড়ে আছে। বাসন্তী আঙুল তুলে বিছানার দিকে দেখিয়ে বলল। তারা দেখল বিছানার এক পাশে জানলার কাছে পড়ে আছে অনেকগুলো রক্তমাখা পালক। এছাড়াও চাদরে আরো কয়েক স্থানে রক্তের ছোপ। ওগুলো এখানে এলো কেমন করে? তবে কি শিয়ালটা জানলা খোলা পেয়ে ঘরে ঢুকেছিল? শ্যামাপদ নিজের পাতলা হয়ে আসা চুলের মধ্যে আঙুল
চালাতে চালাতে বলল, বেশ চিন্তিত ভঙ্গিতে। সে কি শেয়াল? হ্যাঁ, আজ আবার শেয়াল এসছিল। খোঁয়ার থেকে একটা মোরগ আর মুরগি নিয়ে গেছে। তারা শব্দ পেয়ে গিয়ে দেখে এই কাণ্ড। এই শোনো, কাল থেকে দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমাবে, কেমন? বাসন্তী কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। সকালবেলায় বাসন্তী চিন্তিত মুখে ছেলেকে কোলে নিয়ে বসেছিল বারান্দায়। শ্যামাপদ জিজ্ঞেস করল, কি হলো? অমন হাড়ির মতো মুখ করে বসে আছো কেন? হ্যাঁ, মস্করা করো নে বাপু। এদিকে খোকার যে অসুখ করেছে সে খবর কি আছে তোমার? অসুখ করেছে? কই, দিব্যি তো ঘুমোচ্ছে। সেইটাই তো কথা, খোকা যে কেবল ঘুমিয়ে চলেছে গো, সারাদিন ঘুমোচ্ছে। আমি তাকে জাগিয়ে তুলে খাওয়াতে গেলে সে কিচ্ছুটি খাচ্ছে না, তার ঘুম আর ভাঙে না। কেবল সন্ধ্যের পর সে একবার জাগে, গোল গোল চোখ করে চারদিক চেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আরে বাচ্চারা একটু বেশি ঘুমায়, তাতে চিন্তার কিছু নেই। তুমি আমার ছেলেকে আমার চেয়ে বেশি চেনো নাকি? খোকা এর আগে কখনো সারাদিন এমন ঘুমোতো না, আর ও তো খাচ্ছেই না। আমি বলছি ওর অসুখ করেছে, তুমি অমল বদ্দিকে খবর দাও না গো। আর একটা ব্যাপার আছে জানো? কি ব্যাপার? খোকা এখন খুব ভারী হয়ে গেছে, ওকে আমার কোলে নিতে বড় কষ্ট হয়। ভারী তো হবেই, বড় হচ্ছে না? তাই বলে মাত্র 2 দিনে এত ভার বেড়ে গেল? 2 দিন আগেও খোকা বেশ হালকা ছিল। হতে পারে তুমি নিজেই দুর্বল হয়ে গেছো। ভালো করে খাওয়া দাওয়া করো। বাসন্তী উত্তরে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তারাপদকে সদর দিয়ে প্রবেশ করতে দেখে সে চুপ করল। আজ হাটবার, তাই সকালে উঠে তারাপদ গিয়েছিল হাটে বাজার করতে। সে ভিতরে এসে পায়ের চটি ছাড়তে ছাড়তে বলল, কি কাণ্ড শুনেছিস দাদা? না তো, কি হলো আবার? আরে গৌরাঙ্গ মারা গিয়েছে। সে কি? কি করে? বোঝা যাচ্ছে না রে এখনো, তাই নিয়েই তো এত ধোঁয়াশা। ওই উত্তরের দিকে গাঁয়ে ঢোকার যে পথ, সেই পথে বুড়ো অশ্বত্থ গাছটা তার সামনেই মরে পড়ে আছে। এই দেখে এলাম আমি। বলিস কি রে? কখন মারা গেল? খুব সম্ভবত কাল রাত্রে শ্বশুর বাড়ি থেকে ফিরছিল রাত করে। সেই সময় কি হয়েছে কে জানে। পথের মাঝখানে একেবারে ঘাড় ভেঙে পড়ে আছে, সারা গা পচে উঠেছে। ইস, কি দুর্গন্ধ, বাপরে বাপ। হ্যাঁ, কাল রাতে মারা গেছে, আজ সকালেই দেহ পচে এত গন্ধ ছড়াচ্ছে। সেটাই তো আশ্চর্যের, সকলেই তাই বলছে। এই এক রাতের মধ্যে শরীর এভাবে পচে ফুলে ওঠে কি করে? সেই মৌনি বাবার ব্যাপারটা মনে আছে? একই রকম ঘটনা। এক রাত্রিরের ভেতর শরীর পচে ঢোল। কেউ কেউ তো বলছে এ নাকি খারাপ বাতাসের কাজ। যত সব আজে বাজে কথা। কিন্তু ঘাড় ভাঙলো কেমন করে? অনেকে বলছে কাল রাতের ঝড়ে উড়ে এসে কোনো বড় গাছের ডাল লেগেছে, কিন্তু আশেপাশে কোনো ডাল পড়েনি। কি যে সব হচ্ছে আজকাল। বলতে বলতে তারাপদ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ীর হাতে বাজারের থলে দিয়ে ভেতরে ঢুকে গেল। মৃন্ময়ী বাজারের থলে এক পাশে সরিয়ে রেখে ধীর পায়ে এগিয়ে এসে বাসন্তীর পাশে বসল। বাসন্তী তার স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো, তুমি একটিবার যাও না গো অমল বদ্দির কাছে। আমার না বড় ভয় হচ্ছে খোকাকে নিয়ে। হ্যাঁ, এই যাচ্ছি বলে শ্যামাপদ বেরিয়ে গেল বদ্দির বাড়ির দিকে। মৃন্ময়ী বাসন্তীকে জিজ্ঞেস করল, কে মারা গেছে শুনলাম? ওই গৌরাঙ্গপাল, তুমি চিনবে না, দিঘির পাড়ে বাড়ি। তাকে কোথায় পেয়েছে বলল? ওই তো বুড়ো অশ্বত্থ গাছের কাছে, গায়ের বাইরে যাওয়ার পথে। আচ্ছা দিদি, ওই দিকেই কি সেই 5 গায়ের একটি শ্মশান পড়ে? কোনটা? 5 মুড়ো শ্মশান ঘাটের কথা বলছো? ঠিক ওইখানে নয় কো, আরো উত্তর দিকে যেতে হয় অনেকটা।
সেদিকে যাত্রাপালার একটা মাঠ আছে না, প্রত্যেক বছর যেখানে যাত্রা বসে, সেই মাঠটা পেরোলেই শ্মশান। কেন বলো তো? না, এমনি। সেদিন উনি গল্প করছিলেন, বলছিলেন ওখানে নাকি অনেক অঘরী সাধুর বাস। হ্যাঁ গো নতুন বউ, সে বড় ভয়ের জায়গা। বাসন্তী চোখ বুজে মনে মনে ইষ্ট নাম জপ করে। সেই সময় শ্যামাপদ ফিরে এসে জানায় অমল বুদ্ধি বাড়িনি, রুগী দেখতে ভিন গায়ে যেতে হয়েছে তাকে। রুগী দেখে গায়ে ফিরতে বড় রাত হয়ে গেল অমল ডাক্তারের। চাইলে তিনি রাতটুকু রোগীর বাড়িতেই থেকে যেতে পারতেন, কিন্তু তার মন টিকল না। মনটা আজ তার বড্ড ভার লাগছে, কারণ তিনি রোগিণীকে বাঁচাতে পারেননি। তার সর্বশেষ ক্ষমতা দিয়ে চেষ্টা করেও তিনি পারেননি। রোগীর মৃত্যুতে ডাক্তারের ভেঙে পড়া সাজে না। জীবন মৃত্যু মানুষের চলার পথে একই মুদ্রার দুই পিঠ, আর এই মুদ্রা নিয়ে ডাক্তার বুদ্ধিদের দিন রাত বিকিকিনি করতে হয়। কিন্তু আজ তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, কারণ যে মেয়েটির চিকিৎসা করতে তিনি পাশের গাঁয়ে গিয়েছিলেন তার বয়স দুর্গার মতোই। দুর্গাও ঠিক এই বয়সেই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে যাত্রা করেছিল। সেদিনও তিনি হাজার চেষ্টা করেও মেয়ের চলে যাওয়া রুখতে পারেননি। আজ দুর্গার কথা বড় মনে পড়ছে তার। বড় তাড়াতাড়ি চলে গেল মেয়েটা। আর কটা দিন কি এই বুড়ো বাপটার সঙ্গে থাকতে পারতো না? ভাবতে ভাবতে তার চোখ জলে ভরে উঠেছিল। তিনি চশমা খুলে হাতের পিঠ দিয়ে চোখ মুছলেন এবং প্রায় তার সাথে সাথে শুনতে পেলেন একটি মৃদু কণ্ঠের ডাক। বাবা। কে? দুর্গা? চমকে চাইলেন দুদিকে। কই, কাউকে তো দেখা যায় না। যতদূর চোখ যায় কেবল অন্ধকার। তবে এমন মিষ্টি করে তাকে বাবা বলে কে ডাকলো এতদিন পর? বোধহয় কেউ ডাকেনি, তার মনের ভুল। দুর্গাকে নিয়ে খুব গভীর চিন্তায় ডুবে যাওয়ার ফল। এই ভেবে তিনি এগোতে যাবেন, ঠিক তখনই মায়া ভরা কণ্ঠে আবার এক ডাক ভেসে এলো। বাবা শুনছো? আমি পথ হারিয়েছি। কে? কে মা তুমি? আমাকে তুমি চিনবে না বাবা। আমার এই রাতে একা বড় ভয় করছে। অমল যেন কি একটা মায়ার আবেশে আচ্ছন্ন হয়ে পড়লে। তার মনে হলো এই তার দুর্গা তার কাছে ফিরে এসেছে আবার। এখন ব্যাকুল হয়ে তার কাছে সাহায্য চাইছে। তিনি এটাই তো চেয়েছিলেন, যে কেউ তাকে দুর্গার মতো আবার বাবা বলে ডাকুক। চলো মা, আমি নিয়ে যাচ্ছি তোমায়। তোমার কোনো ভয় নেই। কোথায় যাবে মা তুমি? যাত্রাপালার মাঠটা পার করে দিলেই হবে বাবা। আচ্ছা আচ্ছা, এসো এসো আমার সঙ্গে। অমল ডাক্তার মোহগ্রস্থের মতো চলেছিলেন। উত্তর দিক বরাবর সেই ছায়া মূর্তিকে পথ দেখিয়ে। কিন্তু ঘোরের মধ্যে তার খেয়াল রইল না যে যাকে তিনি সঙ্গে করে নিয়ে চলেছেন সে তার মেয়ে দুর্গা নয়। তাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, যেন সে অন্ধকারেরই একটা অংশ। পথ চলার সময় তার পায়ে শব্দ হচ্ছে ঠিক, অথচ তাকে অনুসরণকারী সেই ছায়া শরীরের কোনো রকম পদশব্দ নেই। তিনি এটাও ভুলে গেলেন যে যাত্রাপালার মাঠ পেরোলেই 5 মুড়োর মহা শ্মশান, যে শ্মশান ঘাট বড়ই ভয়ঙ্কর। মাঝরাতে আজও ঘুম ভেঙে যায় তারাপদর।
হাতের স্পর্শে বুঝল মৃন্ময়ী বিছানায় নেই। মেয়েটা আবার একা একা বাইরে গেছে। কিছুতেই কথা কেন শোনে না সে? তার একবার মনে হলো উঠে বাইরে যায়, দেখতে যে মৃন্ময়ী গেল কোথায়। তারপর মনে হলো দরকার নেই, এক্ষুনি চলে আসবে। মৃন্ময়ী হয়তো এখনো লজ্জা কাটিয়ে উঠতে পারেনি, যার জন্য সে রাতে বাইরে যাওয়ার আগে স্বামীকে ডাকতে পারে না। তারাপদ আবার পাশ ফিরে শুলো। আরও একবার ঘুমে জড়িয়ে এলো তার চোখ। বেশ অনেকক্ষণ পর দরজায় ঘা পড়তেই ধর্মর করে উঠে বসল তারাপদ। তার দাদা শ্যামাপদ ঘরের বাইরে এসে দরজায় কড়াঘাত করতে করতে উত্তেজিতভাবে তাকে ডাকছে। তারা তারা দরজা খোল, শিগগিরই দরজা খোল। তারাপদ উঠে দরজা খুলে দিতেই শ্যামাপদ বড় বড় শ্বাস টেনে বলতে লাগলো, খোকাকে আবার পাওয়া যাচ্ছে না। ও ও ও ঘরে নেই। নেই মানে? তোমরা ঠিক করে খুঁজেছো ওই বিছানার আশপাশ? সব খুঁজেছি, কোথাও নেই। বিছানা শূন্য। এদিকে হাঁ করে জানলা খোলা, কিন্তু কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি মনে করে জানলা বন্ধ করে শুয়েছিলাম। তবে খুললো কি করে? জানি না জানি না। তুই তুই আয়, তুই আমার সাথে আয়। চল চল বাইরে গিয়ে দেখি। এদিকে মৃন্ময়ীও তখন ঘরে আসেনি। তারাপদ আর শ্যামাপদ বাইরে বেরোনোর সময় দেখল মৃন্ময়ী উঠোনের দিক থেকে ঘরের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে তারাপদ বলল, এতক্ষণ কোথায় ছিলে? ঘুম আসছিল না। তাই বলে এতক্ষণ ঘরের বাইরে থাকবে? এত রাতে একা একা বাইরে যেতে তোমাকে বারণ করেছি না? আমি সেই কখন দেখেছি তুমি বিছানায় নেই, তখন থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছ। তারপর এই এখন ঘরে ঢুকছো। চারদিকে কি হচ্ছে খবর পাচ্ছ না একবারও? আর এদিকে যে খোকাকে আবার পাওয়া যাচ্ছে না সেটা জানো? তারাপদর গলা শুনে অনুকূল, বাসন্তী আর সুধাময়ীও বাইরে বেরিয়ে এলো। মৃন্ময়ী কোনো উত্তর না দিয়ে তাদের পাশ কাটিয়ে ছুটে ঘরের ভিতর ঢুকে দৌড় দিল। মেয়েটাকে অমন করে বকাঝকা করলি কেন তুই? এত কিছু বলার পর তারাপদরও মনে মনে বেশ অনুতাপ হচ্ছিল। মৃন্ময়ীর বয়স অল্প, বুদ্ধিও বালিকা সম। মাত্র কয়েকদিন আগে নিজের ঘর, বাপ মা, ভাই বোন সব ছেড়ে তার ঘরে চলে এসেছে। তাকে এমন করে কথাগুলো বলা মোটেই উচিত হয়নি। দেখো মেয়েটার আবার কি হলো। ওলো, ও নতুন বউ। বলতে বলতে সুধাময়ী তারাপদর ঘরের সামনে এলো। তার পিছনে অনুকূল আর বাসন্তী। বাসন্তী তখন ফোঁপাচ্ছে। তারা মৃন্ময়ীর ঘরের দরজায় আঘাত করতে যাবে, ঠিক সেই সময় পাশের ঘর থেকে কেমন এক শব্দ ভেসে আসতে তারা মৃন্ময়ীকে না ডেকে সেদিকে এগিয়ে যায়। পাশের ঘরটা হলো শ্যামাপদর। সেই ঘরের সামনে আসতেই ঘরের ভিতরের এক দৃশ্য দেখে সুধা। অনুকূল আর বাসন্তীর দেহ যেন সারহীন হয়ে এলো। শ্যামাপদ এসে দাঁড়িয়েছে তাদের পিছনে। সে দৃশ্য তাদেরও চোখ এড়ালো না। তারা সকলেই একযোগে দেখল অবিকল খোকার চেহারার এক শিশু, যার উচ্চতা খোকারই মতো, ঘরের খাঁড়া দেওয়ালে টিকটিকির মতো বুকে ভর দিয়ে হেঁটে আসছে ধীরে ধীরে। তার মুখের ভিতর থেকে ঝিলিক দিচ্ছে ঝকঝকে ধারালো দাঁতের শাড়ি। সেই ধারালো দাঁতে খোকা কামড়ে ধরে আছে একটা হলদে রঙের মুরগি। সেটা তখনও মরেনি। খোকার দাঁতের নিচে তখনও সেটা তর পাচ্ছে।
ডানা ছটপট করে মুক্ত হতে চাইছে। খোকার দাঁতের ফাঁক দিয়ে অর্ধমৃত মুরগিটার রক্ত চুঁইয়ে পড়ছে মেঝেতে টপ টপ করে। তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছে আধো অন্ধকারে। বাসন্তী আতঙ্কে চিৎকার করে উঠে লুটিয়ে পড়ল মাটিতে। সুধার হাতে ধরে থাকা হ্যারিকেনটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। কথায় আছে, স্বল্প শোকে কাতর আর অতি শোকে পাথর। বাসন্তী এখন সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সে বারান্দার খুঁটিতে ঠেস দিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে। চোখের পলকও পড়ছে না। খোকাকে ওই রূপে দেখে সে যা ভয় পেয়েছে তা অকল্পনীয়। সে কি আদেও তারই ছেলে? কিন্তু তা কি করে হয়? আর যদি সেই ভয়াল দর্শন মানুষ তার খোকা না হয়, তবে তার খোকা কোথায়? এই ভেবে ভেবে তার শোকের সীমা নেই। ভয় সকলেই পেয়েছে। তারাপদ ইতিপূর্বে তার দেখা ঘটনা দুটো জানিয়েছে সকলকে। কারোর মুখেই এখন কোনো কথা নেই। কথা বলবে কি? কারোর তো কোনো ধারণাই নেই এসব কি হচ্ছে। তাদের কাছে পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। খোকার মতো চেহারা সেই প্রাণীটা কোথায় যে পালিয়ে গেছে তা তারা জানে না। দিনের আলো ফুটেছে, তবু তারা কেন জানি ঘরে যেতে সাহস পাচ্ছে না। ঘরের সবাই, কেউ খোলা বারান্দার উপর, কেউ উঠোনের এক কোণে বসে আছে বিমূঢ় হয়ে। ঠিক সেই সময় মৃন্ময়ী বাইরের দিকে কি যেন দেখে একটা ভয়ের শব্দ করে দৌড়ে চলে গেল ঘরের ভিতরে। ব্যাপার কি? বাদবাকি সকলে বাইরের দিকে তাকিয়ে দেখল সেখানে এসে দাঁড়িয়েছে এক অঘোরী সাধু। সেই সাধু গম্ভীর গলায় হাঁক দিলেন, তারাপদ কার নাম? এর আগে অঘোরীদের কেউ ডাকতে শোনেনি। তারা সব সময় তাদের হাতে থাকা চিমটে বাজিয়ে শব্দ করে ডাকেন ভিক্ষের জন্য। কিন্তু এইবারে তার ব্যতিক্রম হয়ে সাধু তারাপদর নাম ধরে ডাকতে সকলের বুকি ঢিপঢিপ করে উঠল। তারাপদ একটু ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলল, আমার নাম তারাপদ। তোমাকে একবার আমার সঙ্গে আসতে হবে, খুব জরুরি দরকার আছে। তারপর একবার বাকিদের উপর চোখ বুলিয়ে বললেন, তোমাদের খুব বিপদ, আর খানিকটা আমাদেরও। তাই তারাপদকে আমাদের ডেরায় আসতে হবে। ওকে কেন সাধু বাবা? ও কি করেছে? ভয় নেই, ওকে আমি সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরিয়ে দিয়ে যাব নিজে। সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে। ওর কোনো ক্ষতি হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। শেষ পর্যন্ত তারাপদ অঘোরী সাধুর সঙ্গে যেতে রাজি হল। সুধা আর শ্যামাপদকে অভয় দিয়ে সে বেরিয়ে এলো। ঘরের ভিতর থেকে এক জোড়া চোখ তখনও তাদের নিরীক্ষণ করছিল। তারাপদ অঘোরী সাধুর সঙ্গে যাত্রাপালার মাঠ পেরিয়ে 5 মুড়োর মহাশ্মশানের দিকে চলেছে। শ্মশানের ধারে আসতেই চোখে পড়ল বেশ কিছু দূরে অনেকগুলো লোকের জটলা। ওখানে অত লোক কেন? সাধু এতক্ষণ কোনো কথা বলেনি রাস্তায়। উত্তর দিল, তোমাদের গায়ের এক লোক মরে পড়ে আছে সেখানে। সে কি? কে? বদ্যি। অমল বদ্যি? সে মারা গেল কি করে? কে মারল? সব জানতে পারবে, এসো আমার সঙ্গে। তারাপদ অঘোরীর সঙ্গে প্রবেশ করল মহাশ্মশানে।
চিতাডাঙ্গা সহ 5টা গাঁয়ের হিন্দুদের সৎকার হয় এখানে। চারিদিকে চিতার কাঠ ছড়ানো, কোথাও বা আধপোড়া চিতা, আবার কোথাও চিতার আগুন তখনও সম্পূর্ণ নেভেনি, দিকি দিকি জ্বলছে। পায়ের কাছে ভাঙা হাঁড়ির টুকরো পড়ে রয়েছে, বাতাসে ধূসর ছাই উঠছে। চারিদিক ছেয়ে আছে এক অপার্থিব নিস্তব্ধতা। অঘরী এবার তাকে নিয়ে গেল তাদের ডেরায়। চারিদিকে 4টে খুঁটি পুঁতে মাথার উপর পাতার ছাওয়া দিয়ে কোনো মতে একটা ছাদ করা হয়েছে। তার নিচে শুয়ে আছেন এক বৃদ্ধ। দেখে মনে হয় তার বয়স শতাধিক। পাকানো দড়ির মতো লম্বা জটা পাগড়ির মতো করে মাথায় জড়ানো, সারা দেহে ছাই ল্যাপা, রোগা শুকনো শরীর মৃত্যুর আগ মুহূর্তে থরথর করে কাঁপছে। তার পা আর মাথার কাছে আরও 2-3 জন অঘোরপন্থী সাধু বসে আছেন, কিন্তু তাদের বয়স কম। সেই মুমূর্ষ বৃদ্ধ অঘরী লাল চোখ নিয়ে তার দিকে চাইল। তারপর মুখে দাড়ি গোঁফের জঙ্গলের মধ্যে থেকে বলে উঠল, তুমি তারাপদ? তারাপদর বেশ ভয় করছিল। সে মাথা হেলিয়ে সম্মতি জানাতে সে বৃদ্ধ চোখ বড় বড় করে বলে ওঠে, সমাজের বড় বিপদ, সাবধান। এই শ্মশানের চারপাশে যে কটা গাঁ আছে সবার বিপদ। সে বিপদ তোমার ঘরে আছে। আপনি কি বলছেন আমি ঠিক? তারাপদ বৃদ্ধের কথা ভালো করে শোনার জন্য একটু এগিয়ে যেতেই আঁতকে উঠল। বৃদ্ধের দেহ বুকের নিচ থেকে 2 ভাগে ভাগ হয়ে আছে। মাঝখানের অংশটা টাটকা রক্তে লাল। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। হাতে বেশি সময় নাই। এক ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হয়েছে। চিতাডাঙ্গা গায়ে এক সর্বনাশা জিনিস এসে উপস্থিত হয়েছে, আর সে জিনিস নিয়ে এসেছো তুমি। মানে আমি? হ্যাঁ, তুমি তুমি যাকে নিজের বউ বলে নিয়ে ঘর করছো, সে তোমার বউ নয়, সে মানুষই নয়। কি বলছেন আপনি? যে তোমার ঘরে আছে সে এক দুষ্ট প্রেত জনি। সাধারণ নয়, সে তন্ত্রযোগীর প্রেত। তার উদ্দেশ্য যেমন ভয়াল, তার ক্ষমতাও তেমনই বিশাল। জীবিত কালে এসেছিল আমারই শিষ্য, কিন্তু সে স্বল্প সময়ে ক্ষমতার বেশি লোভের আশায় বাঁকা পথে সাধনা শুরু করে। আমার আদেশ এবং বারণ অগ্রাহ্য করেই করে। সে এমন এক ভয়ঙ্কর সাধনা শুরু করেছিল যে তাকে দমন করা জরুরি হয়ে পড়েছিল। সেই ক্রিয়া সফল হলেও যেমন সর্বনাশ, তেমন মাঝপথে থামিয়ে দিলেও সর্বনাশ। তাই এই গাঁয়ের পশ্চিম প্রান্তে এক পরিত্যক্ত জলাশয়ের নিচে তাকে আর তার পোষ্যকে আমি মন্ত্র বলে জীবন্ত পুঁতে দিয়েছিলাম। তাতে তার সাধনা পুরোপুরি বন্ধ হয়নি, কেবল স্থগিত ছিল। তাই এতদিন কোনো ক্ষতি সে করতে পারেনি। কিন্তু জলাশয়ের নিচে প্রথিত অবস্থায় সে জীবন মৃত্যুর মধ্যবর্তী পর্যায়ের এক নিকৃষ্ট প্রেতে পরিণত হয়েছে। এখন সে কোনোভাবে ছাড়া পেয়ে আশ্রয় নিয়েছে তোদের ঘরে, তোর বউয়ের রূপ নিয়ে।
তারপর থেকেই সে প্রয়াস করেছে এই শ্মশানে এসে আমাকে মারার, কিন্তু প্রেত পর্যায়ে উপনীত হওয়ার দরুন তার ক্ষমতা কিছু কমেছে। সে কারোর আশ্রয় ছাড়া নিজে থেকে কোথাও যেতে পারে না। সেই আশ্রয়ের খোঁজেই সে তোদের গাঁয়ের দুজনকে মেরে ফেলেছে। সে স্তনের সাহায্যে সে কাল রাতেই এসে পৌঁছেছিল আমাদের এই মহাশ্মশানে। তখনই সে আমায় আক্রমণ করেছে। তার আক্রোশ মিটিয়েছে আমার উপর। তবে তবে এখন উপায়? উপায় একটাই আছে। এ মহা বিপদের হাত থেকে একজনই উদ্ধার করতে পারে, তাকে খুঁজতে হবে। কে সে? তিনি এক সিদ্ধ পুরুষ, মহামায়া আদ্যা শক্তির পূজারী। তার বাস উত্তর পশ্চিমের এক সতীপীঠের মহা শ্মশানের গায়ের এক পাহাড়ের কোলে। সেখানে গেলেই তাকে পাবে। যে বাড়িদেব মহাদেবের নামে তার নাম, কপালে তার দিব্যজ্যোতি। বলতে বলতে কাপালিকের চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। তারাপদ একটু ইতস্তত করে বলল, আপনি তো সেই পিশাচকে একবার দমন করেছিলেন, আরেকবার কি পারবেন না? বৃদ্ধ যেন মনে মনে হাসলেন, বললেন, আমার সময় ফুরিয়েছে। আমার শরীরের অবস্থা প্রত্যক্ষ করে তুমি বুঝেছ আশা করি। এই যে তোমার সঙ্গে কথা বলছি, সে তো আমার দেহ বলছে না। তুমি এখানে এসে পৌঁছবার আগেই আমার মৃত্যু হয়েছে। আমার তন্ত্র শক্তির বলে আমার আত্মাকে জোর করে কিছু সময়ের জন্য আটকে রেখেছি, যাতে তোমাকে বলে যেতে পারি উপায়। তার ফলে আমার কণ্ঠ তুমি শুনতে পাচ্ছ। এবার আমায় যেতে হবে। আর সময় নেই। আমার দেহ আর আমায় ধরে রাখতে পারছে না। তারাপদ এবার অবাক হয়ে লক্ষ্য করল, সাধুর গলা সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু সাধুর ঠোঁট নড়ছে না। যাওয়ার আগে শেষ একটা কথা বলে যান। আমার স্ত্রী আর ভাইপো কোথায় আছে? বৃদ্ধ সাধুর চোখ বুজে আসছে। সম্পূর্ণ মুদ্রিত হওয়ার আগে তিনি বললেন, সম্ভবত তাদের মৃত্যু ঘটেছে। তারাপদ ফিরে আসছে বাড়ির দিকে। তার মন ভারাক্রান্ত। তার পাশে পাশে হেঁটে চলেছে সেই অঘরী সাধু, যে তাকে বাড়ি থেকে নিয়ে এসেছিল। তারাপদ একটু সাহস করে জিজ্ঞেস করল, আপনারা তো অঘোরপন্থী, তাই না? আমাদের তোমরা খুব ভয় করো, তাই না? না না, তেমন কিছু ব্যাপার নেই। জানি আমাদের সকলেই ভয় পায়। আমাদের নিয়ে তোমাদের অনেক ভুল ধারণাও আছে। থাকাটা যদি অস্বাভাবিক কিছু নয়, মানুষ যা জানে না তাকেই ভয় করে।
ভুল ধারণা? তারাপদ প্রশ্ন করে। তার ভয়ের ভাবটা অনেকটা কেটেছে। তার মনে হচ্ছিল লোকে এদের যেমন হিংস্র আর ভয়ানক মনে করে, তারা প্রকৃতপক্ষে তেমনটা নয়। হ্যাঁ, এই যেমন ধরো এইমাত্র তুমি আমাদের বললে আমরা অঘরী সাধু। সকলেই যদিও আমাদের তাই বলে, কিন্তু অঘরী বলে আদৌ কোনো শব্দ নেই। আসল কথাটা হলো অবোধ, মানে যার কোনো জ্ঞান নেই। লোকে এটা ভুল বলে। আমরা হলাম নাথ সম্প্রদায়ের যোগী। আমাদের ইষ্টের নাম গুরু গোরক্ষনাথ। সাধু জোর হাত কপালে ঠেকিয়ে তাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করলেন। তারপর আবার বললেন, আমরা তারই আরাধনা করি। আর আমাদের এই বিদ্যা হলো প্রধানত গুরুমুখী বিদ্যা। আমাদের গুরুই সব, তার আদেশ ছাড়া আমরা কিছুই করি না। এই যার কথা এইমাত্র শুনে এলে, সে শোনেনি। গুরুর আদেশ অমান্য করে নিষিদ্ধ চর্চা করতে গিয়েছিল ক্ষমতার লোভে। শতগুণ ছেড়ে রজগুণের সাধনায় নেমেছিল। সেটা কি জিনিস? আমাদের নাথ সম্প্রদায়ের মধ্যেই 3 ধরনের ভাগ আছে। প্রথমে আসে তামসিক। এরা তমগুণের অধিকারী। তাদের ক্রিয়া প্রধানত হাড় গোড় নিয়ে। তারা সব সাধনাও করে। তারপর আসে রাজসিক। এরা রজগুণের অধিকারী। এরা সবচেয়ে নীচ নাথ সম্প্রদায়। তারা কেবল সব সাধনাই করে না, তারা সব মাংস ভক্ষণও করে। নারী সঙ্গ করে অন্যায়ভাবে। তারা পশুর মাংস এমনকি মলমূত্র খেতেও দ্বিধাবোধ করে না। তারা আবার বিশেষ ক্ষেত্রে নরবলিও দেয়। তারপর আসে সাত্ত্বিক যোগ। এরা শতগুণের অধিকারী। অর্থাৎ আমরা সব সাধনা করি না, সাত্ত্বিক আহার করি। এবং আমাদের সাংসারিক জীবন থেকে পুরোপুরি চলে আসা যায় না, যার জন্য আমরা গৃহস্থ মানুষের বাড়িতে এসে ভিক্ষা করি। কিন্তু গৃহস্থের ঘরে প্রবেশ করা আমাদের নিষিদ্ধ। আচ্ছা, আপনাদের গুরু যার কথা বললেন, তাকে খুঁজতে আপনারা কি কিছু সাহায্য করতে পারেন না? না, আমাদের আজই এখান থেকে চলে যেতে হবে। এই ভূমি অপবিত্র হয়ে গিয়েছে। এই সাধন ক্ষেত্র এখন বিষ মিশে আছে। এর যতদিন না শুদ্ধিকরণ হচ্ছে ততদিন এখানে সাধনা হবে না। কিন্তু আমাদের গুরুর আদেশ, আজ রাতের আগে এই 5 গায়ের সীমানা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তারপর নতুন গুরু খুঁজে পুনরায় নিজেদের সাধনা শুরু করতে হবে। আমাদের কাজ এইখানে শেষ হলো। তোমার বাড়ি এসে গিয়েছে তারাপদ। কিন্তু আমার ঘরে গিয়ে দেখো, সে আর এখানে নেই। সাবধানে থেকো, রাতে একা বেরিও না। গাঁয়ের সকলকে সতর্ক করে দিও এই ব্যাপারে। আর সেই দিব্য পুরুষকে যদি খুঁজতে বের হও, তবে মনে রেখো, রাত নামার আগে গাঁয়ের সীমানা ছেড়ে বেরোনো একান্ত আবশ্যিক। সাধু উল্টো মুখে হাঁটা লাগালেন। তারাপদ ঘরে ঢোকার সাথে সাথেই শ্যামাপদ বেরিয়ে এসে বলল, তারা তারা তুই এসেছিস? ওই দেখ, ওইদিকে দেখ, আর এক বিপদ। মৃন্ময়ী কোথায় যেন চলে যাচ্ছে। তারাপদ দীর্ঘশ্বাস ছেড়ে ভারী ও গম্ভীর গলায় বলল, জানি। পাড়া গায়ে এই সকল কথা হাওয়ার আগে ছোটে। গায়ের লোকজন ভয়ে কাঁটা হয়ে আছে। কেউ রাত্রিরে তো দূর, দিনের বেলাতেও বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। সবচেয়ে করুণ অবস্থা শ্যামাপদদের বাড়ির। তারাপদর কাছ থেকে সবটা শুনে সকলে একেবারে থ মেরে গিয়েছে। এতদিন তার মানে তাদের সাথে যে ঘর করেছিল সে আদতে মানুষই নয়, ভয়ঙ্কর এক প্রেত।
কিন্তু খোকা, সে তো কোনো দোষ করেনি। তবে সেই নিষ্পাপ শিশুটাকে শয়তানটা কোথায় নিয়ে রেখেছে? তার শোকে বাসন্তীর নাওয়া খাওয়া ভুলেছে। তারাপদ, সেই সাধু তোকে কি বলেছিল? হ্যাঁ, বলেছিল সেই মানুষের পঞ্চমকারের সাধনা জানা আছে, সেই সাধনা নাকি এখানে করতে হবে। হ্যাঁ, সিধু ধোপার বউ তাই শুনেই তো গেল কাকে খবর দিতে। সে কোন এক লোককে চেনে, সে নাকি এমন সাধুর সন্ধান জানে যার কিনা সেই সাধনায় সিদ্ধহস্ত। শ্যামাপদ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় উঠোনের দিক থেকে কার হাঁক শোনা যায়। তারা সবাই বাইরে এসে দেখল সেখানে এসে দাঁড়িয়েছে সিধু ধোপার বউ। তার একদিকে দুটো চিমড়ে চেহারার গেরুয়া বসনধারী ছোকরা, তাদের দুজনের মাঝখানে যে বিশাল আকায় বপু লাল বস্ত্রে দাঁড়িয়ে আছেন, তিনি তন্মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। সেই সাধু বাবার চেহারার সঙ্গে ছোটখাটো একটা পাহাড়ের তুলনা চলে। গায়ের রং পরিষ্কার বটে, কিন্তু চেহারাটা ভয়ঙ্কর। ঘন কালো দাড়ি গোঁফ আর জটার মাঝে লাল লাল গুলির মতো চোখ অবিরাম বন বন করে ঘুরছে। সুধাময়ী তড়ি ঘড়ি বাবাকে বসার আসন দিল। শ্যামাপদ চোখের ইশারায় ইঙ্গিত করতে বাবার চেলাদের একজন বলল, ইনি হলেন বাবা শিবানন্দ, মহাসিদ্ধ পুরুষ, তার অসীম ক্ষমতা। আমি পঞ্চমকারের সাধনা করব, তোরা ব্যবস্থা কর জলদি। সে সাধনা কি বাবা? তাতে কি লাগে যদি বলে দেন? ওরে মূর্খ মেয়ে মানুষ, তাও কি জানিস না? পঞ্চমকারের সাধনা বিরাট সাধনা, তাতে 5 রকম আহুতি লাগে। বাবা এক এক করে আঙুল তুলে বলতে লাগলেন, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন। তার কথা অনুযায়ী জোগাড় শুরু হলো। প্রথমে এলো সুরিখানা থেকে কয়েক কুঁজো মদ, তারপর একটি ছোট পাঁঠা বলি দিয়ে মাংসের ব্যবস্থা করা হলো। বড় দিঘি থেকে এলো 2 বিঘত মাপের রুই মাছ। মুদ্রা অর্থাৎ মদের চাট হিসাবে এলো ছোলা আর বাদাম। আর তারপর বাবার মৈথুন আহুতির জন্য ব্যবস্থা করা হলো 2 মেয়ে মানুষের। এই মেয়েরা গেরস্থ ভদ্র ঘরে থাকে না, তাই বিশেষ ব্যবস্থা করে এবং বেশ কিছু গ্যাঁটের কড়ি খসিয়ে পাশের গাঁয়ের নটিপাড়া থেকে 2 পতিতাকে নিয়ে আসা হয়েছে বাবার সেবার জন্য। দিনের আলো পড়তেই শুরু হলো সাধনা, পঞ্চমকারের সাধনা। অনেকেই দাঁড়িয়ে দেখল বাবা যজ্ঞ শুরু করেছেন। সামনে বড় করে আগুনের কুণ্ড করে তার সামনে বসে তিনি বিড়বিড় করে কি মন্ত্র পড়ছেন আর আগুনের মধ্যে কি যেন একটা ছুঁড়ে দিচ্ছেন। আর তার সাথে সাথেই আগুনের শিখা কয়েক হাত লাফিয়ে উঠছে। তার মধ্যে মধ্যেই তিনি একের পর এক মুখে পুড়তে থাকেন তার জন্য বিশেষভাবে রান্না করা মাংসের টুকরো, মাছের অংশ, কখনো বা ছোলা বাদাম। আর তার সঙ্গে একের পর এক মদের কুঁজো শেষ করতে থাকেন গলায় ঢেলে। এক সময় যখন খাদ্য সামগ্রী শেষ হয়ে যায়, কুণ্ডের আগুন নিভু নিভু হয়ে আসে, তখন বাবা তার দুপাশে বসে থাকা 2 মহিলার গায়ে ভর দিয়ে উঠে নেশায় বুঁদ হয়ে টলতে টলতে তার জন্য আলাদা করে বানিয়ে দেওয়া পাতার কুটিরে প্রবেশ করলেন। সকলে ভাবল সাধনা সম্পন্ন হয়েছে, এবার বাবার বিশ্রামের সময়। তাই তারা ফিরে এলো যে যার ঘরে। পরের দিন সকালে
সেই দুইজন পতিতার চিৎকার চেঁচামেচিতে গাঁয়ের লোক জড়ো হয়ে এসে দেখে সাধু বাবা কালকের যজ্ঞের অগ্নিকুণ্ডের ছাইয়ের গাদার উপর মৃত অবস্থায় পড়ে আছেন। তার কিছু দূরে দুদিকে বাবার দুই চেলাও প্রাণ হারিয়ে পড়ে আছে। বাবার গায়ে স্থানে স্থানে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তার মাথার নকল জটার পরচুলো গড়াগড়ি খাচ্ছে ধুলোয়। তারাপদ বাড়ির সকলের বারণ করা সত্ত্বেও বেরিয়ে এসেছে। একা একা বসে আছে নদীর পাড়ে। সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। একজনকেও যা পাওয়া গেল সেও ভণ্ড। ভণ্ডামি করতে গিয়ে নিজেই মারা পড়ল। অথচ সেই বৃদ্ধ অঘরীর কথা অনুযায়ী এই লোকেরও নাম মহাদেবের নামই ছিল। আর সে পঞ্চমকারের সাধনা জানেও বলে দাবি করেছিল। উত্তর পশ্চিমে কোন সতীপীঠ আছে তার জানা নেই, তার দাদা শ্যামাপদও জানে না। তবে সেখানে সে কেমন করে যাবে, কাকে খুঁজে আনবে, কে সেই সিদ্ধ পুরুষ, কি করে পাবে তাকে? আর মৃন্ময়ী, তাকে পাবে কি করে সে? সেই অঘরীর কথা অনুযায়ী সে তো বেঁচেই নেই, এমনকি খোকাও না। তাদের তো তাহলে আর ফিরিয়ে আনতে পারবে না সে। তবে এত কিছু করে কি লাভ? হঠাৎ নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো তার। সবকিছুর জন্য তো সেই দায়ী। তার জন্য খোকাকে হারিয়ে বাসন্তী আজ প্রায় পাগল। তার জন্যই মৃন্ময়ী। না, এই পাপের জীবন আর সে রাখবে না। সন্ধ্যা হয়ে আসছে। সামনে বর্ষার জলে নদী ফুলে ফেপে উঠেছে। কাল নাগিনীর মতো ফোঁস ফোঁস শব্দে গর্জন করছে সে। আজই শেষ। এই অপরাধের ভার আর সে বইতে পারবে না। এই ভরা নদীতে ঝাঁপ দিয়ে সে আজ সব কিছুর ইতি টানবে। তারাপদ নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঝাঁপ দেওয়ার জন্য যেই সে পা বাড়িয়েছে অমনি ঘাড়ের কাছে কে যেন তার জামাটা খামচে টেনে ধরল। তারাপদ খুব ভয় পেয়ে চিৎকার করে উঠল, কে কে? পিছন দিক থেকে গম্ভীর ভরাট গলায় উত্তর এলো, ভৈরব ওঝা, তোর এখনো মইরবার সময় আছে গলাই। অনেক কাম তো তোকে করতে হবে। তোর মইরবার বহুত দিন বাকি আছে বটে। এখন মুখে তোর বাড়িতে নিয়ে চল কিনে। আপনি আপনি সেই দিব্য পুরুষ? একটু সন্দেহ মেশানো গলায় বলল তারাপদ। ভৈরব উত্তরে কোনো কথা বলে না, কেবল ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। মানুষটার চেহারা দেখে খুব একটা ভক্তি জাগে না। মিশমিশে কালো গা, রোগা শরীর, অথচ ধনুকের গুণের মতো টান টান চেহারা। মুখে কালো দাড়ি, মাথার চুল আর দাড়ি থেকে পাকানো দড়ির মতো জটা নেমে এসেছে। খাঁড়া নাক, চওড়া কপালের মাঝে রক্ত তিলক। চোখগুলো আশ্চর্য রকম উজ্জ্বল। তারাপদ আবার প্রশ্ন করে, আপনি পঞ্চমকারে সাধনা করবেন? ভৈরব এবারও কোনো উত্তর না দিয়ে একইভাবে এক পেশে হাসি নিয়ে চেয়ে থাকে তারাপদর দিকে। জানেন তো, এর আগে আরও একজন দিব্য পুরুষ এসে পঞ্চমকারে সাধনা করে গেছে। তারপর তারপর সেও অক্কা পেয়েছে। তো আপনার সাধনায় আর কি কি লাগবে? হ্যাঁ, মদ, মাংস, মদের চাট, তারপর আবার নটি বাড়ি গিয়ে ধর্না দিয়ে মেয়ে ছেলে আনতে নাকি? চাপার আগে যেন ফেটে পড়ল তারাপদ।
শ্যামাপদ তার ভাইকে শাসন করতে যায়। তারা কি হচ্ছে কি? এ কেমন করে কথা বলছিস তুই? হ্যাঁ, ও আরে বলতে দে, ওর মনে বড্ড রিস, হোক রাইতে দে। তারাপদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, চোখের জল লুকোতে। কষ্ট হয়েছে বউয়ের লাইগা? জিজ্ঞেস করল ভৈরব। তারাপদ চুপ। আচ্ছা, একটা কথা মুখে কত, ওদিন তুই যখন বউলিয়ে তো শ্বশুর ঘর থেকে আইসছিলি, তোর বউ ঘাটে নেমছিল রাতের বেলা, হ্যাঁ? এবার তারাপদর চমকানোর পালা। এই কথা তো সে কাউকে বলেনি, কারুর জানার কথা নয়। তবে ভৈরব আবার বলল, তোর বউ ঘাটে নেমে কাপড় পাল্টাইছিল? হ্যাঁ, ঢোক গিলে বলল তারাপদ। সে যখন নতুন কাপড় পইটা ফিরে আইছিল, তার নোংরা কাপড়টা তার সঙ্গে ছিল? মনে কইরে দেখ বটে, মনে কইরে দেখ। কিছুক্ষণ চিন্তা করল তারাপদ। কই না তো। তার মনে পড়ে মৃন্ময়ী ঘাট থেকে যখন ফেরে, তার কাছে সেই কাদা মাখা শাড়ি, মানে যেটা সে পরে বাপের বাড়ি থেকে বেরিয়েছিল, সেটা ছিল না। ঘরের কোথাও আছে? তারাপদ দুদিকে মাথা নেড়ে জানায়, নেই। তোর বউ এই কামটা বড় ভুল কইছে রে, বড় ভুল কইছে। সে ওই কাপড়টা ওই ঘাটেই ফেলে রেখে আইছে। সে ঘাটের জলের নিচে ও কাপালিকের দেহ পোতা ছিল বটে। সে সুযোগ পাইয়ে গেছে, আর তোর বউয়ের কাপড় ধরে উঠে তার পিছে পিছে চলে আইছে তোদের ঘর দে। হ্যাঁ বটে। এই কথা শুনে সকলেরই হাত পা ঠান্ডা হয়ে এলো। সুধাময়ী প্রশ্ন করল, তবে সেদিন যাকে বরণ করে আমাদের ঘরে তুললাম সে মৃন্ময়ী ছিল? কোনোদিন এমন হয়েছে যে সে বাড়ি থেকে বাইরে হইয়ে অনেক দেরিতে ফিরছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছিল বটে। আমার থেকে জোর করে কলসি নিয়ে সে জল আনতে গিয়েছিল, আর অনেক দেরিতে ফিরেছিল। তবে ওদিনই সে ফিরে তারে নিয়ে গিয়েছিল সেই ঘাটে, আর তখনই তারে বন্দি করছে, আর নিজের পোষের বীরেদের সাথে লিয়া ফিরে আইছে। তার মানে যে জল আনতে গিয়েছিল সে আমাদের নতুন বউ, কিন্তু যে ফিরে এসেছে সে সেই প্রেত। আর এই পোষ্য কি? যারা রাজসিক অঘোরপন্থী তারা অনেক ক্ষেত্রে একটা পোষ্য ব্যবহার করে থাকে। তাকে হতে হবে মাংসাশী কোনো প্রাণী। কিন্তু এই সাধক, যার নাম চন্দ্রনাথ কাপালিক, সে ব্যবহার করেছিল বর্ণশঙ্কর। কুকুর আর শেয়ালের সংকরের ফলে তৈরি এক প্রাণী। বর্ণশঙ্কর খুব খারাপ জিনিস। তন্ত্রে এই জিনিস ব্যবহারের ফল হয় মারাত্মক এবং ততটাই ক্ষতিকর। বর্ণশঙ্কর নিয়ে ক্রিয়া করলে তান্ত্রিক অন্ধকার থেকে অন্ধকারতর তন্ত্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। এই ক্রিয়ায় সফল হলে যেমন ভয়, মাঝপথে থামিয়ে দিলেও ভয়। আর এই পোষ্যের প্রেত সে নিয়ে এসেছিল বাসন্তীর ছেলের বিনিময়। কোনো এক রাতে সে তাকে রেখে এসেছিল সেই জলাশয়ের নিচে, অর্থাৎ যেদিন খোকা প্রথম উধাও হয়ে যায়। সেই দিন রাতেই কাজটা করেছিল মৃন্ময়ী রূপী চন্দ্রনাথের প্রেত। এতদিন নিজের ছেলে মনে করে বাসন্তী কোলে নিয়ে যাকে ঘুরত, সেও আসলে একটা প্রেত। এটাই জানালো ভৈরব। কিন্তু এত কিছু করেই বা কি হবে? আমাদের যা যাবার তো তা গেছেই। না, যায় নাই। মানে? মজা দেখতে পাইছি, তাইতে ওরা বেঁচে আছে। বেঁচে আছে? আমার ছেলে বেঁচে আছে? আছে আছে।
কিন্তু কতক্ষণ আর থাকবে বলা যায় না। ওদের যা কইবার তাড়াতাড়ি করতে হবে বটে। কি করতে হবে বাবা ঠাকুর? এখানে এর আগে যে মানুষ সাধনা করছিল তার সাধনা সম্পূর্ণ করতে হবে। কার কথা বলছেন বাবা ঠাকুর? তোদের সীতাডাঙ্গার মাঠে যে সাধক এসেছিলেন তিনি সত্যই সিদ্ধ পুরুষ বটে। ভৈরব কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে সেই মৃত সাধকের উদ্দেশ্যে। মৌনি বাবা? সেই সাধক এখানে পঞ্চম আকারের সাধনা কইরাছিলেন, কিন্তু আর সাধনা শেষ হইবার আগেই তারে মারছে ওই পীরেত। সিদ্ধ পুরুষের সাধনা শেষ হয় নাই বলে তোদেরই মাটি অপবিত্র হয়েছে বটে। তাই এখন মুখে পঞ্চম আকারের সাধনা করতে হবে, তবে তোদের মাটি শুদ্ধ হবে, তারপর আসল কাম। তবে তবে আমি মদ মাংসের ব্যবস্থা করছি। শ্যামাপদ উঠে দাঁড়ালো। ভৈরব হাত তুলে বলল, দাঁড়া বটে, কোথা যাচ্ছিস? কেন ঠাকুর? পঞ্চমকারের সাধনা করতে মদ মাংস এসব তো লাগে শুনেছি। পঞ্চম আকারের সাধনা করতে মদ মেয়ে ছেলে লাগে বুঝি? হ্যাঁ, কি বলছে বটে। হাসির দমকে ফেটে পড়ল আধ পাগলা গোছের লোকটা। হ্যাঁ, লাগে না? না, পঞ্চম আকারের আসল মানে যে জানে না তার কাছে উপাস্ত হইল কেবল ভোগ। পঞ্চম আকারের সাধনা করতে কিচ্ছু লাগে না, যা লাগে তা হলো নিজের দেহ। পুরা সাধনা সাধক নিজের দেহের মধ্যেই করতে পারে বটে। ভৈরব তাদের বর্ণনা করল পঞ্চমকারের সাধনায় 5টি এর মানে। প্রথম অর্থাৎ মত্ত, তা হলো সাধনার সাহায্যে সাধকের নিজের দেহেই তৈরি হয় মদ, তাতে উচ্চ নেশা হয়। দ্বিতীয় অর্থাৎ মাংস, এর অর্থ হলো নিজের বাক সংযম। তৃতীয় অর্থাৎ মৎস্য, এই ক্রিয়া হলো কুম্ভকের মাধ্যমে নিজের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করা। চতুর্থ অর্থাৎ মুদ্রা, সাধক শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে নিতে পারলে তার মস্তিষ্কের কুটস্থান থেকে নির্গত হয় এক অর্ধস্বচ্ছ সান্দ্র পদার্থ, এর নাম শিব বীর্য। সর্বশেষ অর্থাৎ পঞ্চম হল মৈথুন। এটা কিঞ্চিত জটিল বিষয়। সাধকের মূলাধারে অবস্থিত কুলকুণ্ডলিনীকে মস্তিষ্কের সহস্রারে অবস্থিত পরম শিবের সহিত একত্রিত করতে হয়, এতে মৈথুনের কাজ হয়। ভৈরব চিতাডাঙ্গার সেই পুরনো শ্মশান মাঠে বসে নিজের গাত্রবন্ধন করে শুরু করে পঞ্চমকারের সাধনা। সেই সাধনাকালে সাধনা ভঙ্গ করার জন্য চন্দ্রনাথ কাপালিকের প্রেত বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করতে লাগলো। কখনো মৃন্ময়ীর রূপ ধরে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে আছাড়ি পিছাড়ি কান্না শুরু করলো। কখনো বাসন্তীর খোকার রূপে এসে চিল চিৎকার করে তার ধ্যান ভঙ্গ করতে চাইল। আবার কখনো ভৈরবের মায়ের বেশে এসে ভৈরবকে ডাকতে লাগল, কিন্তু ভৈরবের গা স্পর্শ করতে পারল না। শেষ রাত্রিরে যখন ভৈরবের সাধনা সম্পন্ন হলো তখন চারিদিক শান্ত, আর কোনো বাধা কেউ দিতে এলো না। এখানকার ভূমি শুদ্ধ হয়েছে। এবার চন্দ্রকাপালিকের প্রেত দমনের প্রকৃত ক্রিয়া শুরু করতে হবে। কিন্তু ভোরের আলো ফোটার আগে নিজের সাধনা স্থান ছেড়ে ওঠা চলবে না। তাই ভৈরব সূর্য ওঠা অবধি সেই স্থানে বসেই আদ্যা শক্তির ধ্যান করতে লাগল। ঝকঝকে দিনের আলোতে কোনো তন্ত্রকার্য সাধারণত হয় না, কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রম থেকেই যায়। যেমন এই ক্ষেত্রে আজ এই দিনের বেলাতেই
এক অতি অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল গোটা চিতাডাঙ্গা গ্রামের বাসিন্দা। গাঁয়ের পশ্চিম প্রান্তের এক পরিত্যক্ত জলাশয়, যার কথা সকলেই ভুলে গিয়েছিল। কেউ আবার এর অস্তিত্ব সম্পর্কেই সম্পূর্ণ অজ্ঞ ছিল এতদিন। আজ সেই জলাশয়ের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে গাঁয়ের ছেলেবুড়ো। দিনের বেলা বলি বোধ হয় কিছুটা সাহস তারা বেশি পাচ্ছে। রাত হলে যে কি হতো বলা যায় না। ভৈরব যে প্রক্রিয়ায় চন্দ্রকাপালিকের প্রেত দমন করবে বলে ভেবেছে, সেই প্রক্রিয়া তন্ত্রে এক খুব কঠিন প্রক্রিয়া নামে উল্লেখিত, যার সহজ বাংলা তর্জমা করলে দাঁড়ায় জলবিভাজিকা তন্ত্র। কিন্তু কি এই তন্ত্রক্রিয়ার ফল? ভৈরব প্রথমে সামনে আগুন করে আদ্যাশক্তির উদ্দেশ্যে যজ্ঞ করল। সেই যজ্ঞ শেষ হলে কুণ্ডের আগুনের ভিতরে নিজের হাত ঢুকিয়ে দেয়, আর হাত বের করে আনতেই দেখা যায় তার হাতে দুগাছি কাঁটা বিশিষ্ট লতা। সেই লতার দিকে তাকিয়ে ভৈরবের মুখে এক বিষণ্ণ হাসি ফুটে ওঠে। সে ওই কাঁটা লতা দুটো নিজের পায়ের পাতায় বিঁধে নেয়, তারপর উঠে দাঁড়ায়। লম্বা লম্বা সুচল কাঁটা বিঁধে যায় ভৈরবের পায়ের তলার চামড়া ফুঁড়ে। ভৈরব কেবল একবার মুদ্রিত নেত্রে অস্ফুটে উচ্চারণ করে, ভৈরব সেইভাবেই পায়ের কাঁটা বেঁধে হেঁটে এগিয়ে যেতে থাকে সামনে জলের দিকে। তার প্রতি পদক্ষেপ পিছনে ফেলে যেতে থাকে রক্তের রাঙা পদচিহ্ন। তার এক হাতে জ্বলছে যজ্ঞকুণ্ড থেকে তুলে আনা একটি কাঠ, অপর হাতে লোহার বিরাট এক চিমটে। কিন্তু সে চিমটে শব্দ করে না। সে জলাশয়ের ধারে পৌঁছতে তার ডান পা এগিয়ে দিল জলের দিকে। ভৈরবের পদতল জলের উপরিভাগ স্পর্শ করতে সে এক আশ্চর্য কাণ্ড। ভৈরবের পায়ের তলার জল দু ভাগ হয়ে তার মাঝে বেরিয়ে এলো জলের নিচের মাটি। এ কি কোনো ভেলকি? না, এ কোনো ভেলকি নয়। এরই নাম তন্ত্র, যা আয়ত্ত করতে মানুষের সারা জীবনও কম পড়ে। ভৈরব এক পা করে এগোয়, আর পায়ের নিচের জল সরে সরে যেতে থাকে। দুভাগে ভাগ হয়ে যায় তারা। তার পা জলে পড়ার বদলে পড়ে ভিজে নরম কাদা মাটিতে। সেই মাটিতেও তার লাল রক্তের ধারা পদচিহ্ন এঁকে যেতে থাকে। এইভাবে ভৈরব এক সময় গিয়ে পৌঁছয় জলাশয়ের ঠিক মাঝ বরাবর। এখন ভৈরবের চারিদিকে জল। কেবল সে যেখানে দাঁড়িয়ে আছে সেই স্থানটি বৃত্তাকারে জলশূন্য। এই স্থানে চন্দ্রকাপালিক লুকিয়ে রেখেছে মৃন্ময়ী আর খোকাকে। কিন্তু তারা কি এখনো বেঁচে? ভৈরব তার হাতের লোহার চিমটেটা একবার শূন্যে তুলে চোখ বুজে কি যেন মন্ত্র পড়ল। তারপর সেটা সজোরে গেঁথে দিল নিচের নরম কাদা মাটিতে। তার ঠিক সঙ্গে সঙ্গেই পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ ঘন কৃষ্ণবর্ণ মেঘে ঢেকে গেল। কালো মেঘ ঘোর অমঙ্গলের মতো পাক খেতে লাগলো সকলের মাথার উপর। আবার শুরু হলো তুমুল বর্ষণ। সেই সঙ্গে বইতে লাগলো ঝোড়ো বাতাস। ঠান্ডা কনকনে সে বাতাস যেন মৃত্যুপুরী থেকে উঠে আসছে। সেই বাতাসে যেন মৃত্যুর শীতলতা। এদিকে বৃষ্টির জলে জলাশয়ের মাঝখানে যে জলশূন্য স্থান, সেখানেও জল জমতে লাগলো। ভৈরব আকুলভাবে ডাকতে লাগলো, মা, মারে মারে উঠে আয় মা, আর সময় নেই। মা তো উঠে আয় মা, উঠে আয়। ভৈরবের গলার স্বর চাপা দিতেই যেন আকাশের মেঘ গর্জন করা শুরু করলো। মনে হলো বিরাট আকায় এক কালো মেঘের দানব তীব্র আস্ফালন করছে।
থেকে থেকে ঝলসে উঠতে লাগলো বিদ্যুৎ, সেই সঙ্গে কর্ণ বিদারক বজ্র নিনাদ। বর্ষণের বেগ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, সকলেই ভৈরবের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য। এদিকে জলাশয়ের মাঝে সেই ফাঁকা স্থানে বৃষ্টির জল জমতে লাগলো, আর তার উচ্চতাও ক্রমেই বাড়তে লাগলো। ভৈরব তখনও তার আহ্বান বাণী আবৃত্তি করে চলেছে। তারাপদ পাড়ে দাঁড়িয়ে অস্থির হয়ে উঠেছে। তবে কি খোকা আর মৃন্ময়ী আর বেঁচে নেই? সে উঠে আসছে না কেন? তাদের কি অনেক দেরি হয়ে গেল? এই ভেবে সে তোলপাড় হচ্ছিল। জল যখন প্রায় হাঁটু ছুঁই ছুঁই, তখন জলের মধ্যে থেকে একটা হাত উঠে আসতে দেখা গেল। সেই হাতে নববধূর শাখা পলা। সকলে হই হই করে উঠল পাড় থেকে। মৃন্ময়ী, মৃন্ময়ী বেঁচে আছে, কিন্তু বাচ্চাটা? এবার জলের নিচ থেকে মাথা তুলে উঠে দাঁড়ালো মৃন্ময়ী। তার ভেজা গা, মাটি ল্যাপা, আর তার কোলে বাসন্তী আর শ্যামাপদর 7 মাসের শিশুপুত্র। সকলে অবাক হয়ে দেখল খোকা মৃন্ময়ীর কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মারে তুই সাক্ষাৎ দেবী, তুই নিজের সাথে এই ছেলেটাকে বাসায় রাখছিস, তো আগলায় রাখছিস বলে ওইখানে বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে বটে। যা যা, এবার তোর নিজের ঘরকে যা। ও আর তোর লাইকা বসে আছে বটে। মৃন্ময়ী খোকাকে কোলে নিয়ে দুর্বলভাবে এগোতে লাগলো। আবার সেই আশ্চর্য ব্যাপার, মৃন্ময়ী যেখানে পা দেয় সেখানকার জল সরে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। তার পা পড়ে জলের তলার নরম মাটিতে। মৃন্ময়ী এক সময় এসে পৌঁছল পাড়ের কাছে। তারাপদ ছুটে এলো তার কাছে, পিছনে শ্যামাপদ। খোকাকে শ্যামাপদর হাতে তুলে দিয়ে নুয়ে পড়ল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভৈরব জলের মধ্যে থেকে বলল, ও আরে ঘরতে নিয়ে যা, আর এখানে রাখিস না। তারাপদ স্ত্রীকে নিয়ে রওনা দিল বাড়ির দিকে। মৃন্ময়ী আর খোকার শুশ্রূষা প্রয়োজন। ঘুরে দাঁড়ালো ভৈরব। সেখানকার জল এখন বুক অবধি উঠে এসেছে। ভৈরব এতক্ষণ তার হাতের জ্বলন্ত কাঠটাকে উঁচু করে ধরে রেখেছিল। কি আশ্চর্য, এই প্রবল বর্ষণেও যজ্ঞের কাঠের সেই আগুন নেভেনি। ভৈরব এবার চিৎকার করে বলে উঠল, ওরে পিশাচ, তোরে আজ শেষ করবে মো। ভাবছিস পীরে দেহ দিয়ে পালিয়ে বাঁচবি? তোর সুখ দিও এইখান থেকে যেতে পারিয়ে, কিন্তু অস্থি বটে। আর তো তোর এইখানে পুতা আছে, সে অস্থি মো জ্বালাই দিব। তোর এই পাপের বৃষ্টি মোর যজ্ঞের আগুন নিভাইতে পারবে লাই, পারবে লাই নিভাইতে। এই বলে সে জ্বলন্ত কাঠ শুদ্ধ জলের নিচে ডুব দিল। নিচে কি হচ্ছে কেউ কিচ্ছু দেখতে পেল না। এক সময় তারা সব হয় লক্ষ্য করল, জলাশয়ের ঠিক মাঝখানে গোল হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। মেঘের গর্জন বাড়তে লাগলো, হাওয়া বইতে লাগলো আরো বেগে। শতগুণ তোড়ে ঝরতে লাগলো বৃষ্টি। বাজ পড়তে শুরু করলো যেখানে সেখানে। পাড়ে যেসব গ্রামবাসী দাঁড়িয়েছিল তারা প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগলো। তারা সকলে বাড়ি যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে চলল এই প্রলয় কাণ্ড। বাজ পড়ে একাধিক গাছ ঝলসে গেল। তারপর এক সময় হঠাৎ করে সব শান্ত। আকাশের কালো মেঘ সরে গিয়ে ঝলমলিয়ে রোদ দেখা দিল। বৃষ্টি থেমে গেল। পাখিরা আবার কলতান করে উঠল। পরিবেশের এমন অকস্মাৎ পরিবর্তনে সকলেই অবাক। চারিদিক শান্ত হয়ে গেছে দেখে তারাপদ আমি আসছি বলে বেরিয়ে গেল বাইরে।
কিছুক্ষণ পর ফিরে এসে ধপ করে বসে পড়ল উঠোনে। সুধাময় ছুটে এসে তারাপদকে জিজ্ঞেস করল, কি হলো? ঠাকুর বাবা কোথায়? তাকে নিয়ে এলি না কেন? তারাপদ তার হাত তুলে দেখালো সুধাকে। তার হাতে দুগাছি কাঁটা লতা, যেগুলো বাঁধা ছিল ভৈরব ওঝার পায়ে। তারাপদ মাথা নেড়ে বলল, ঠাকুর আর ওখানে নেই রে দিদি, ঠাকুর আর ওখানে নেই। তিনি চলে গেছেন। আমাদের সকলকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে উদ্ধার করে তিনি চলে গেছেন। হাতে ধরে থাকা কাঁটা লতা দুটো কপালে ঠেকালো। নিচু স্বরে কতকটা নিজের মনেই বলল, তাকে তাকে প্রণাম করার সুযোগটুকু পেলাম না রে, তাকে প্রণাম করার সুযোগটুকু পেলাম না। তারাপদর চোখের কোণ বেয়ে নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ল। তখন কি দেখে কে জানে, বাসন্তীর কোলে শুয়ে থাকা খোকা আজ এতদিন পর আনমনে খিলখিল করে হেসে উঠল। কেমন লাগলো বন্ধু আজকের গল্প? সকলে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলো না। আজকের গল্প পাঠে ছিল রক্তিম, গল্পের সূত্রধার এবং ভৈরব ওঝার চরিত্রে আমি ইভান সরকার। অন্যান্য চরিত্রে স্পন্দন, সৌমিনী, অভিষেক, দেবিকা, অধ্যায়, সায়ন্তন, রুভিনা, ঋদ্ধি, দেবস্মিতা, শ্রীরূপ এবং রক্তিম। আবহ অভিষেক পিশাচ পাটওয়ারি, প্রচ্ছদ সৌমদীপ গুঁই, স্ক্রিপ্টিং শুভজিৎ, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। বন্ধু, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। তার আগে সবাইকে বলবো আবারও চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো। অনেক দিন গল্প না আসার কারণে এখন হয়তো অনেকে নোটিফিকেশন পাচ্ছ না, তাই প্রচুর তোমরা শেয়ার করো যাতে রিচটা বাড়ে চ্যানেলের, আর আরও ভালো ভালো প্রজেক্ট তোমাদের সামনে আনতে পারি। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো গল্পে, শোনা হচ্ছে পরের কোনো গল্পে। আমি ইভান সরকার ছিলাম তোমাদের সঙ্গে। আজকের মতো শুভরাত্রি, টাটা। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।